24 জানুয়ারি মঙ্গলবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রেডিও স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিএনপির প্রস্তাবে ইসি নয় বললেন তোফায়েল, রাষ্ট্রপতিকে বিতর্কিত করা হচ্ছে মন্তব্য ফখরুলের। ইমেজ সংকট কাটাতে চায় বিমান, গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় আসছে 100 কোটি টাকার যন্ত্র। পর্যায়ক্রমে দাবি মানা হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে 21 জেলায় পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার। নিরপেক্ষ সার্চ কমিটি গঠনের রাষ্ট্রপতির উদ্যোগকে এরই মধ্যে আওয়ামী লীগ বিতর্কিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপির নতুন কোনো প্রস্তাবে নয়, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনের লক্ষ্যে সার্চ কমিটি গঠন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে বিতর্ক চলছেই। বিএনপি মহাসচিব বলছেন নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করা না হলে জনগণ তা মেনে নেবে না। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আরাফাত রহমান কোকোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ সবসময় সুস্থ অবস্থায় তারা ক্ষমতায় থাকতে পারে না, তার দেশের স্থিতি অবস্থাকে নষ্ট করে এবং রাজনীতি একটা সব সময় তারা একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে। তারই ধারাবাহিকতায় তারা মাননীয় রাষ্ট্রপতি যে উদ্যোগ, এই উদ্যোগকে তারা ইতিমধ্যেই বিতর্কিত করে ফেলেছে এবং তা বিতর্কিত করবার জন্যই এখন বিভিন্নভাবে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে। সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মহামান্য রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবে তার সাংবিধানিক ক্ষমতা, যে পদ্ধতি গ্রহণ করবেন তার মধ্যে সমর্থ থাকবে, এটা বিতর্কিত হওয়ার কিছু নাই। মহামান্য রাষ্ট্র সবার আলোচনা করেছেন, তিনি নিশ্চয়ই সুচিন্তিত মতামত দেবেন। এদিকে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হবে। সকালে রাজধানীর বকশীবাজারে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। বর্তমান ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। অনেক ষড়যন্ত্র করেছে বিএনপি এবং তার জোট সফল হয়নি। ষড়যন্ত্র করে কোনো লাভ নাই। দোষারোপের রাজনীতি থেকে বিএনপিকে সরে আসারও আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসি গঠনের সার্চ কমিটি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও আছেন আমাদের সঙ্গে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মহামান্য রাষ্ট্রপতি যখন বিএনপি তাদের সাথে দেখা করেছিল তারপরে বলেছিলেন যে বিএনপির প্রস্তাবে অনেক কিছু ভেবে দেখার আছে। বঙ্গভবন থেকে প্রেস রিলিজ যেটি ইস্যু করা হয়েছিল তার মধ্যে এরকম বিষয়ে আরো কয়েকটি ব্যাপারে বিএনপিকে ধন্যবাদও দেওয়া হয়েছিল। আমরা যেটি জানতে চাই, আজকে তোফায়েল আহমেদ বলেছেন যে সংবিধান অনুযায়ী আসলে নির্বাচন কমিশন গঠন করা হবে, আওয়ামী লীগের মতামত মোটামুটি তাই মনে হচ্ছে। তাহলে মহামান্য রাষ্ট্রপতি যে তাদের বা বিএনপির প্রস্তাবকে অ্যাকনলেজ করলেন, আপনারা তার মর্যাদা যে রাখলেন না, সেটি কি ইচ্ছা করেই নাকি কি কারণে, আমাদের যদি একটু ব্যাখ্যা করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাষ্ট্রপতিকে অপমান করা বা তাকে অবজ্ঞা করার কোনো প্রশ্নই আসে না, কারণ সংবিধানের 118 অনুচ্ছেদে পরিষ্কার, এটা একান্ত এখতিয়ার মহামান্য রাষ্ট্রপতি। তিনি আইনও করতে পারবেন, সেই ক্ষমতা তার উপর দেওয়া হয়েছে। সুতরাং এখানে বিভ্রান্তি বা না বোঝার কোনো কারণ নাই। আর রাষ্ট্রপতির কাছে বিএনপি নেতৃবৃন্দ কি বলেছেন, যেটুকু পত্রপত্রিকা এসছে সে পর্যন্ত, যে সবার কাছে গ্রহণযোগ্য একটা সার্চ কমিটি, আর সবার কাছে গ্রহণযোগ্য তাদের হিসাবে, যেরকম আজকে পত্রিকা দেখলাম আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আমার যদ্দূর মনে পড়ে মহামান্য রাষ্ট্রপতি বিএনপি তার সাথে দেখা করে যাওয়ার পর বলেছিলেন যে বিএনপির প্রস্তাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে এবং তিনি সেটি বিবেচনা করবেন, এরকম একটি আভাস ছিল। তাহলে কি আমরা এরকম বলতে পারি যে মানে মহামান্য রাষ্ট্রপতির এই কথাটি শুধু কথার কথা মাত্র? না, এটা আমি মনে করি যে গুরুত্বপূর্ণ কি প্রস্তাবনা দিয়েছেন কিনা সে কথা কিন্তু রাষ্ট্রপতি বলেননি। কথার ভিতরে অনেক ভালো ভালো কথা আসতে পারে, যুক্তির কথা আসতে পারে, অনেক যুক্তিতর্ক কথা আসতে পারে, পেছনের কথা আসতে পারে, বিগত দিনের সার্চ কমিটির অনেক প্রশ্ন আসতে পারে, কিন্তু কথাটা যে কি সে কথা কিন্তু মহামান্য রাষ্ট্রপতি বলেননি। তার মানে এটা নয়
যে মহামান্য রাষ্ট্রপতির কাছে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি এত ভালো যেগুলি উনি করতে চান বা করতে পারতেন, এ ধরনের কোনো কথা নাই। কেন এটা পরবর্তীকালে যে আমরা বক্তব্যগুলো এসছে তাতে এটা পরিষ্কার যে আমরা নিজেদের কথা বলতে চাচ্ছি, যেটা একটু আগে আপনি নাসিম সাহেবের মুখে শুনলেন এবং সংবিধানে সেভাবে আছে যে সার্চ কমিটি করুক আর যেভাবে করুক, টোটাল ব্যাপারটাই 118 অনুচ্ছেদ সংবিধান রাষ্ট্রপতির এখতিয়ারের মধ্যে রয়েছে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনারা যে মহামান্য রাষ্ট্রপতিকে বলে আসছিলেন যে একটি আইন করার কথা, সেটি রাষ্ট্রপতি রাখলেন কি রাখলেন না? দেখেন, আমরা বলেছি আইন করার ব্যাপারে এটাও তার রাষ্ট্রপতির এখতিয়ার, তিনি যখন ইচ্ছা করবে, কিন্তু সময়ের ব্যাপার আছে, সেটা স্বল্প সময় সম্ভব কিনা সেটাও কিন্তু তারপর যে রাষ্ট্রপতি মতামত দেন যে সংসদ থেকে বা সংসদ চলছে এটা আইন করতে হবে, সেটা রাষ্ট্রপতির ব্যাপার। কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার, তার দুদিন পরে আবার প্রধানমন্ত্রী বলেছিলেন যে কোন আইন করতে হলে অনেকের সাথে কথা বলতে হবে এবং এত সময় নাই। তাহলে আপনারাই মহামান্য রাষ্ট্রপতিকে বললেন আইন করার কথা, আপনারাই পরে বলতেন সময় নাই। আমি তো সেটাই বলতে, সময় স্বল্পতার প্রশ্নটা আছে, সময়ের স্বল্পতার কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং বাস্তবতাও তাই। আপনি লক্ষ্য করে দেখেন, জানুয়ারি মাসের শেষ, সংসদ চলছে আর কটা দিন, তাই এইটা কি সম্ভব এটা আইন করা? আমরা অবশ্য অতীতে দেখেছি আওয়ামী লীগ আইন করতে 1 মিনিট 1.5 মিনিটও সময় নেয়। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আমরা আসছি আপনার কাছে। জনাব নজরুল ইসলাম খান, আপনার কাছে জানতে চাইবো যে বিএনপির মহাসচিবের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন বিএনপির গোপন কথা জানতে কি আমাদের কাছে বঙ্গভবনের কাছে গোপন ভাবে জানতে হবে, বঙ্গভবনের আশ্রয় নিতে হবে, বিএনপির গোপন কথা বলার জন্য বিএনপি যথেষ্ট, এটি হচ্ছে তার কোট। কিন্তু আমাদের প্রশ্ন, আপনারা যে প্রস্তাব মহামান্য রাষ্ট্রপতির কাছে দিয়েছিলেন সেটি তো মহামান্য রাষ্ট্রপতি সবার সাথে আলোচনাই করার কথা, এখন কেন আপনারা গোপনীয়তার প্রসঙ্গ তুলছেন? জনাব নজরুল ইসলাম খান, মহামান্য রাষ্ট্রপতি এটি গোপন রাখার কথা না, মানে আমি যতদূর বুঝি আর কি। জনাব নজরুল ইসলাম খান। ধন্যবাদ আপনাকে। এগুলেন গোপনের তো ব্যাপার না, তবে আমাদের দলের পক্ষ থেকে কি প্রস্তাব দেওয়া হয়েছে এটা রাষ্ট্রপতি ভবন থেকেও প্রকাশ করা হয় নাই, আমাদের তরফ থেকেও প্রকাশ করা হয় নাই। এবং আলোচনার সময় এই কথাটা বলা হয়েছিল, মহামান্য রাষ্ট্রপতি নিজেই বলেছিলেন যে এটা প্রকাশ না করা উচিত, কারণ করলে অন্যরা যেসব প্রস্তাব দিবে সেটা প্রভাবান্বিত হতে পারে। আমরা আমাদের কথা রেখেছি। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যদি এটা জেনে থাকেন এবং জেনে সত্য মিথ্যা তো না এটা যা বলতে পারবো না, কারণ আমাদের মহাসচিব বলেছেন যে কথা ওবায়দুল কাদের সাহেব বলেছেন এটা সঠিক না। তারপরেও যেটা প্রশ্ন থাকে সেটা হলো যে কোনো তথ্য যদি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পান রাষ্ট্রপতির কাছ থেকে, এটা অপ্রত্যাশিত এবং এটা দুঃখজনক আর কি, যে রাষ্ট্রপতি যেটা নিজেই বলেছেন যে এটা গোপন রাখা হবে সেটা প্রকাশ হবে কি করে। যে জনাব নজরুল ইসলাম খান, এই ব্যাপারে আমি আপনার সাথে একমত। জনাব নজরুল ইসলাম খান, আমি শুধু এই প্রশ্নটি করতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক পর্যায়ে বলছেন যে বিচারপতি কে এম হাসানের নাম বিএনপি বলে নাই, আবার বলছেন যে রাষ্ট্রপতির কাছ থেকে যে তথ্য তারা, যে রাষ্ট্রপতির কাছে যে নাম তারা দিয়েছেন সেটি প্রকাশ করে হয় বঙ্গভবন অথবা গোয়েন্দারা অথবা কোনো না কোনো ভাবে এটি অন্যায় করা হয়েছে। যদি বিচারপতি কে এম হাসানের নাম তারা আপনারা প্রস্তাব নাই করে থাকেন তাহলে তো এটি প্রকাশ হয় নাই। আমার ধারণা যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এটা বঙ্গভবন থেকেও পান নাই, বিএনপির কোনো সূত্র থেকেও পান নাই, এটা হলো তার কল্পনা প্রসূত। উনি সাহিত্যের ভাষায় কথা বলেন, এটাকে সুন্দর করে একটা নাম বলে দিয়েছেন যেটা নিয়ে সমস্যার সৃষ্টি করা যায়। কিন্তু আমার ধারণা যে এতে তিনি আমাদের জন্য সমস্যার সৃষ্টি করেন নাই, তিনি রাষ্ট্রপতির জন্যই সমস্যার সৃষ্টি করেছেন, যেটা প্রত্যাশিত ছিল না। এবং যে প্রক্রিয়াটা চলছে প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ এবং বাধাগ্রস্ত করা নিয়ে এটা কাজ হয়েছে। যে এ ব্যাপারে আমরা আপনার সাথে একমত। জনাব নজরুল ইসলাম খান, মহামান্য রাষ্ট্রপতি একটি ভালো নির্বাচন কমিশন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নেবেন সেই বিশ্বাস আপনাদের ছিল, তার জন্যই আপনারা তার সঙ্গে আলোচনা করতে গেছেন, সেই বিশ্বাস এখনো অটুট রয়েছে কিনা? মাঝখানে অবশ্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন যে তিনি হয়তো কোনো কিছু করতে চাইলেন, কিন্তু 28 ডিসেম্বর তিনি এই কথা বলেছিলেন, কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কানে কানে তাকে কোনো কিছু বলে দেওয়া হলে তো আমাদের কোনো কিছু করার থাকবে না। আপনাদের আস্থাটা এখন কিরকম আছে কিনা সেটি জানতে চাইছিলাম। আমরা দেখেন, আমরা জানি যে সংবিধান অনুযায়ী
এই ক্ষমতা রাষ্ট্রপতির, যেটা ইউসুফ হোসেন হুমায়ুন সাহেব বলেছেন, কিন্তু উনি কথা বলেন নাই আইনজ্ঞ হওয়া সত্ত্বেও যে এই ক্ষমতা প্রয়োগ তাকে করতে হয় প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। আমরা জানা সত্ত্বেও আমরা রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি এই কারণে যে তিনি রাষ্ট্রের অভিভাবক হিসাবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য তিনি আওয়ামী লীগকে বা সরকারকে প্রভাবিত করার চেষ্টা করতে পারেন। কারণ আমরা বিশ্বাস করি আর কি যে জনগণ চায় যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং ক্ষমতাসীন দলের যিনি প্রধান, তিনি প্রধানমন্ত্রীও, তিনি কাউন্সিলে বলেছেন যে তিনি প্রশ্নবোধক নির্বাচন আর করতে চান না। এবং একটা সময়ে তিনি একথাও বলেছেন যে রাষ্ট্রপতি যা করবেন সেটাতে তারা রাজি হবেন। এই সবগুলির কথা মিলিয়ে আমরা বিশ্বাস করার কারণ আছে যে রাষ্ট্রপতি তার বিবেক অনুযায়ী জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের জন্য একটা নিরপেক্ষ সার্চ কমিটি গঠনের ব্যাপারে যে প্রস্তাব আমরা দিয়েছি, যে প্রস্তাবের আলোকে তিনি আমাদের না শুধু বাংলাদেশের অনেক রাজনৈতিক দল এমনকি ক্ষমতাসীন দলকেও ডেকে কথা বলেছেন, এটার প্রেক্ষিতে যথাযথ একটি নিরপেক্ষ সার্চ কমিটি গঠিত হবে এবং তাদের মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠিত হবে, সেই আস্থা আপনাদের আছে, যার মাধ্যমে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হতে পারে। আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনাদের কাছে ফিরবো, যখন ফিরবো তখন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আপনার কাছে জানতে চাইবো যে কবে নাগাদ সার্চ কমিটি হবে, চূড়ান্তভাবে কাদের নির্বাচন করা হচ্ছে সেই বিষয়ে আপনি আমাদের কোনো ধারণা দিতে পারেন কিনা। আর একটি বিষয় হচ্ছে কবে নাগাদ নির্বাচন কমিশনার নিয়োগ করলে বা কবে নিয়োগ করলে কোনো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে না, আপনারা সেই লক্ষ্যে যাচ্ছেন কিনা। একই প্রশ্ন নজরুল ইসলাম খান আপনার কাছে জানতে চাইবো যে আপনার ধারণা কি। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কবে নাগাদ সার্চ কমিটি হবে এবং চূড়ান্তভাবে কাদের নির্বাচন করা হচ্ছে সে বিষয়ে আপনারা আমাদের কোনো কিছু জানাবেন কিনা? দেখুন, আমি একটু আগে এর আগের যে প্রশ্নটা আপনি করেছিলেন সেটার উত্তরটা দিইনি। আমাদের বন্ধুবর নজরুল চৌধুরী বলেছেন যে 118 অনুচ্ছেদে সংবিধানের প্রধানমন্ত্রীর সাথে পরামর্শক্রমে কথাটা রাষ্ট্রপতি করবেন বলেছেন। তাতে কি উনি একটা প্রশ্নবিদ্ধ করছেন না রাষ্ট্রপতিকে? কারণ তিনি ইনডিরেক্টলি বলতে চাচ্ছেন যে রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রী পরামর্শক্রমে করেন তাহলে একটা প্রশ্নবিদ্ধ হতে হবে। তার মানে হি হ্যাজ ইনডিরেক্টলি impeached the president or questioned the president. However, আর আপনি যে কথা বলছেন, এখানে নির্বাচন কমিশন যেটা এখন আছে এটার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই রাষ্ট্রপতি এটা নিয়ে অবশ্যই নির্বাচন কমিশন গঠন করবেন, এ ব্যাপারে নিশ্চিন্ত থাকা যেতে পারে। যেভাবে করেন তার ব্যাপার, তার এখতিয়ার। আর সার্চ কমিটি গঠনের ক্ষেত্রে আমরা জানতে পারছি খুব শীঘ্রই সার্চ কমিটি গঠন করার ক্ষেত্রে সার্চ কমিটিতে কারা থাকবেন, কারা থাকছেন, কে থাকবেন, এটা স্পেকুলেশন করতে পারে, ধারণা ভিত্তিক অনেক কথা বলছে। যেরকম একটু আগে যেটা বলা হলো যে ওবায়দুল কাদের সাহেব বিতর্ক সৃষ্টি করেছেন। আসলে ওবায়দুল কাদের সাহেব যে কথাটা প্রেসের কাছে বলেছেন, মিডিয়ার কাছে বলছেন, সেটা বলেছেন তিনি বিএনপির সোর্স থেকে জেনেছেন। এমন হতে পারে যারা প্রতিনিধি দলের মধ্যে ছিল তাদের মধ্যে কেউ হয়তো বলে থাকতে পারেন এই ধরনের। কিন্তু বিএনপির পক্ষ থেকে, কিন্তু অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এটি বলা হয় নাই, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এটি বলা হয় নাই, যে বিচারপতি কে এম হাসানের নাম বলা হয়নি। বিএনপির মুখপাত্র মহাসচিব এটা বলা হয়েছে কি বলা হয়নি, এটা তো কাদের সাহেবকে যিনি বলেছেন তিনি বলতে পারবেন। বিএনপি তো প্রেস নোট দিয়ে বা প্রেস ব্রিফিং করে বলেনি যে আমরা নাম দিয়েছি বা আমরা অমুক এই নাম। কিন্তু বিএনপি সাংবাদিকদেরকে বলেছে যে তারা নাম দেয়নি, বিএনপি সাংবাদিকদের বলেছে যে তারা নাম দেয়নি। না, সেটাই বললাম আর কি। জি, আমি সেটাই বলছি, উনি দিয়েছেন কি দেন না এটা তো বিএনপির কর্মকর্তারা বলবেন যে নাম দিয়েছেন। ওকে, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ওদের কাছে সাহেবের বক্তব্যে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, রাইট। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, একজন আইনজ্ঞ সংবিধান বিশেষজ্ঞ হিসেবে আপনাকে জানতে চাইবো যে সংবিধানের মধ্যে থেকে সার্চ কমিটিটা এখন কে কে অন্তর্ভুক্ত হতে পারে, বা আপনারা সংবিধানের কথা বলছেন, বা কারা কারা সেই সার্চ কমিটিতে থাকবেন, আমাদেরকে একটি ধারণা দিবেন কিনা? দেখুন,
সংবিধানের সার্চ কমিটি বলে কোনো কথা লেখা নাই। রাইট, এটা রাষ্ট্রপতি করবেন। আমাদের মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব এটা এই একটা ব্যাপার করে সার্চ কমিটি গঠন করেছিলেন, সেইটা আলোকে এবার এই প্রশ্নটা এসছে। সংবিধানে কিন্তু সার্চ কমিটির কথা নেই। রাইট, এটা একটা উদ্যোগ যে আপনি লোক কারে নেবেন। এখন বিতর্কিত লোক কথা বলা হয় দুই দিক থেকে, আর বিতর্কিত নয়, বিতর্ক ঊর্ধ্বে লোক খুঁজে বের করা রাষ্ট্রপতির দায়িত্ব। উনি যদি এমন লোক খুঁজে পেতে চেষ্টা করেন সমাজ থেকে, অর্থনীতি বলেন, না কিন্তু অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আমরা আপনার কাছে সংবিধানের আলোকে ব্যাখ্যা চাইছিলাম এই কারণে, কারণ সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যা কিছুই হবে সবই সংবিধানের আলোকে হবে। সংবিধানের আলোকে হলে রাষ্ট্রপতি তো সরাসরি নির্বাচন কমিশনে নিয়োগ দিতে পারেন, সার্চ কমিটির বিষয়টি কোত্থেকে আসছে আসলে? না না, সেটা তো বললাম, রাষ্ট্রপতি এখতিয়ার আছে, সরাসরি করতে পারেন। জি, আবার একটা সমঝোতার মধ্যে করতে হলে সার্চ কমিটি কিছু সমঝোতা কার সঙ্গে নিয়ে তারপরে তার থেকে কার সঙ্গে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন সমঝোতা কার সঙ্গে? একেবারে আওয়ামী লীগের সঙ্গে এখতিয়ার দিন। সমঝোতা কি আওয়ামী লীগের সঙ্গে? না না, আমি বলছি যে এটা কিসের, না না, আপনি বলছেন যে এটি সমঝোতার ভিত্তিতে, সবাই চাওয়ার ভিত্তিতে, সেটি কিছু আওয়ামী লীগের সঙ্গে কিনা? না, আমার কথাটা আবার পরিষ্কার করে বলি, রাষ্ট্রপতি 118 অনুচ্ছেদ মোতাবেক তার সম্পূর্ণ ক্ষমতা। ওকে, এটা সার্চ কমিটি করে করে কথা নিজে একা করতে পারে। রাইট, এখানে কিভাবে উনি করবেন তার এখতিয়ারের মধ্যে। এখানে আমাদের তরফ থেকে কোনো নাম দেওয়া হয়নি, এটা আমি পরিষ্কার বলতে পারি। এখন কোন একটা প্রশ্ন যেটা বিতর্ক সৃষ্টি হচ্ছে, ওবায়দুল কাদের সব বক্তব্য, সেটাও একটা সাইডে তারা বলছে দেয়নি, ভালো কথা, না দিলে রাষ্ট্রপতি। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনার বক্তব্য পরিষ্কার। জনাব নজরুল ইসলাম খান, সার্চ কমিটিটা কিভাবে গঠিত হচ্ছে, চূড়ান্তভাবে কাদের নির্বাচন করা হচ্ছে, আসলে নির্বাচন কমিশন নির্বাচন করার জন্য, সেই ব্যাপারে আপনাদের কোনো ধারণা রয়েছে কিনা? না, কোনো এ ব্যাপারে তো ধারণা থাকার কথা না, কারণ আমাদের প্রস্তাবেই বলা আছে যে বিভিন্ন রাজনৈতিক দল তারা নিরপেক্ষ ব্যক্তিদের নাম প্রস্তাব করবেন, সেসব প্রস্তাবের আলোকে মহামান্য রাষ্ট্রপতি একটা সার্চ কমিটি নিয়োগ দেবেন এবং সেই সার্চ কমিটির যে সুপারিশ থাকবে সেটা নিয়েও রাজনৈতিক দলগুলি সুপারিশ করতে পারে বা করবে, সেটার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। কাজেই অন্য বিভিন্ন রাজনৈতিক দল যারা দেখা করেছে তারা কাদের নাম দিয়েছে আমরা জানি না। ইউসুফ হোসেন হুমায়ুন সাহেব বললেন যে তারা কোনো নাম দেন নাই, তো তারা নাম না দিয়ে থাকলে এটা কেন দেন নাই সেটা তারা ভালো বুঝবেন। যদিও তারা আপনাকে বলছিলেন আর কি যে তারা আইন করার কথা বলেছে, তো আইন করার কথা একবার বলেছে তারা, আবার তারাই বলছে সময় নাই আইন করার। তাহলে আসলে কি চাচ্ছেন তারা আমি জানি না। এবং আমরা মনে করি যেটা সেটা হলো যে রাষ্ট্রপতি পরামর্শ তো করেই দিতে হবে তাকে, কারণ একমাত্র প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া বাকি সবই আর সব ব্যাপারে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়, এটা সংবিধানের এটাই বিধান। এটা বলা রাষ্ট্রপতিকে বিতর্কিত করা হয়। সেজন্যই বলেছি রাষ্ট্রপতিকে আমরা যে অনুরোধ করেছি সেটা হলো প্রধানমন্ত্রী বা সরকারকে প্রভাবিত করা, অন্যান্য দলগুলিকেও প্রভাবিত করা, সবাইকে প্রভাবিত করে সবার সম্মতিক্রমে বা সবার পছন্দ অনুযায়ী একটা নিরপেক্ষ ব্যক্তি বর্গ সমন্বয়ে সার্চ কমিটি গঠন। রাইট, জনাব নজরুল ইসলাম খান, আপনারা কি এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে কি প্রস্তাব দিয়েছিলেন, মানে কোন নামগুলি দিয়েছিলেন সেগুলি এখন আমাদের সামনে প্রকাশ করবেন কিনা? আমি এই বিষয়টি এখন জানতে চাইছি, এতে করে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের একটি জবাব পাওয়া যাবে। আমরা তো আর সার্চ কমিটি যেহেতু হয়েই যাবে, আমরা বুঝতে পারবো যে আপনাদের সঙ্গে তো আমাদের কথা হয়েছে। জি জি জি, কথা হয়েছে যে আমরা, উনিও প্রকাশ করবেন না, আমরাও প্রকাশ করব না। এবং আমি মনে করি এটা খুব যুক্তিসঙ্গত কথা, কারণ এটা প্রকাশ করলে পরে অন্যরা যে নাম দিবে সেটা প্রভাবিত হতে পারে, তাহলে নিরপেক্ষভাবে নামগুলি আসবে না। আমরা মনে করি যে এটা যুক্তিসঙ্গত, এটা ব্যত্যয় যারা ঘটাচ্ছেন তারাই বরঞ্চ অযৌক্তিক কাজ করছেন। আর বিএনপির কারো কাছ থেকে ওবায়দুল কাদের সাহেব জেনেছেন আমি এটা বিশ্বাস করি না। আমি আবার বলছি আর কি যে আমার ধারণা আর কি যে উনি একটা বিতর্ক সৃষ্টি করার জন্য এই কে এম হাসান সাহেবের নাম বলেছেন, রাইট, এবং যেটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে এরকম কোন নাম আমাদের পক্ষ থেকে দেওয়া হয় না। আমারও মনে হয় যে ওবায়দুল কাদের সাহেব বিএনপির কারো কাছ থেকে নামটি শুনেন নাই, শুনলে তিনি এই ভুল নামটি শুনতেন না। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন কি বলবেন, এই কথা বলতে চাইছেন জনাব নজরুল ইসলাম খান?
আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে আমি আবার রিপিট করি ব্যাপারটা হচ্ছে যে আমরা কোনো নাম দেইনি, আমরা টোটালি সম্পূর্ণভাবে যেহেতু 118 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি ভুক্তব্য বিষয়টি তিনি যেভাবে করবেন সার্চ কমিটি করে করুন বা সরাসরি নিয়োগ করুন, এটা তার এখতিয়ার বলে আমরা মনে করি। কারণ আপনারা জানেন যে সংবিধান অনুযায়ী সেটি মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শই করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আওয়ামী লীগের নেতা, সেই জন্য আপনাদের আলাদা করে নাম দেওয়ার কোনো দরকার হয়নি। অঙ্কটি এরকমই সরল মনে হয় অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। না, এইভাবে সরলীকরণ করাটা ঠিক হবে না। আচ্ছা, প্রধানমন্ত্রীর সাথে যে পরামর্শ করতেই হবে ম্যান্ডেটরি কথাটা কিন্তু সংবিধান নাই। পরামর্শ কমে এখানে পরামর্শ করে সব যে মেনে নিতে হবে তা তো না। রাষ্ট্রপতি নিজে সিদ্ধান্ত নেবে, যদি পরামর্শ করে সিদ্ধান্ত কিন্তু রাষ্ট্রপতি এখতিয়ারের মধ্যে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, জনাব নজরুল ইসলাম খান, আপনাদের অনেক ধন্যবাদ। বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। শিডিউল বিপর্যয় এড়াতে রুট কমিয়ে পুনর্বিন্যাস করা হচ্ছে বিমানের ফ্লাইট, গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা বাড়াতে কেনা হচ্ছে 100 কোটি টাকার যন্ত্রপাতি। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সংস্থাটির মহাব্যবস্থাপক শাকিল মেরাজ। শাকিল মেরাজের সাথে কথা বলার আগে আমরা একটি বিরতি নিচ্ছি। ইমেল সংকট কাটাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিকল্পনায় কথা বলতে আমাদের সাথে আছেন সংস্থাটির মহাব্যবস্থাপক জনসংযোগ শাকিল মেরাজ। জনাব শাকিল মেরাজ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল বারী বলছেন বিমানকে লাভজনক করতে নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিমান এই মুহূর্তে কতটা লাভ বা ক্ষতির মধ্যে রয়েছে? ধন্যবাদ। বিমান এখন সদ্য বিদায়ী অর্থ বছরে 276 কোটি টাকা মুনাফা করেছে এবং তার পূর্ববর্তী অর্থ বছরে 324 কোটি টাকা মুনাফা করেছে। অর্থাৎ বিগত 2 বছরে বিমান মুনাফা করেছে 600 কোটি টাকা। এই মুনাফা কি প্রকৃত অর্থে মুনাফা, নাকি কোনো ভাবে যে সরকারের একটি খাত যেমন আরেকটি খাতের কিছু টাকা না দিয়ে যে মুনাফা দেখায় সেরকম? মানে আপনারা জ্বালানি তেলের দামটা পরিশোধ করলেন না, মুনাফা দেখালেন, ব্যাপারটা কি এরকম? না, ঠিক ব্যাপারটা সেরকম না। আমাদের বিজনেস করে আমাদের যে মুনাফাটা হয়েছে সেটা আমরা এখানে দেখিয়েছি। আর আমাদের জ্বালানি তেলের দাম যেটা আমরা নিয়মিত পরিশোধ করছি। আমাদের জ্বালানি তেল সহকারী প্রতিষ্ঠান পদ্মা ওয়েলকে আমরা নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করছি এবং এর সঙ্গে আমাদের পূর্বের যে বকেয়া আছে প্রতি মাসে সে বকেয়াটাকে আমরা কিছু কিছু পেমেন্ট করছি। আর কিভাবে আপনারা লাভজনক করতে চান বিমানকে, এবং এর জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? বিমানকে লাভ করার জন্য আমাদের বহরে আরও এয়ারক্রাফট সংযোজন করার পরিকল্পনা আমাদের রয়েছে। আপনারা জানেন 2008 সালে $2 বিলিয়ন চুক্তির বিনিময়ে বোয়িং থেকে আমরা 10টি এয়ারক্রাফট ক্রয়ের অর্ডার প্লেস করেছিলাম এবং সেই অর্ডারের বিপরীতে ইতিমধ্যে আমরা 6টি এয়ারক্রাফট ডেলিভারি পেয়েছি এবং আগামী 2018 সালে আরও 2টি বোয়িং লেটেস্ট মডেলের হাইটেক এয়ারক্রাফট বোয়িং 787 ড্রিমলাইনার আমাদের বহরে সংযোজিত হবে এবং 2019 সালে আরও 2টি বোয়িং ড্রিমলাইনার এয়ারক্রাফট সংযোজিত হবে। এছাড়া আমরা সম্প্রতি আমাদের অভ্যন্তরীণ রুটগুলোতে এয়ারক্রাফটের সংখ্যা বাড়ানোর জন্য কানাডার এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি বম্বার্ডিয়ারের সঙ্গে ওদের কাছ থেকে আমরা আরও 3টি এয়ারক্রাফট সংগ্রহ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, যেটা G2G অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে এটা ক্রয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা বাড়াতে 100 কোটি টাকার যন্ত্রপাতি কেনার কথা ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান এনামুল বারী। গ্রাউন্ড হ্যান্ডলিং এর সেবা বাড়ানোর যে উদ্যোগ বা যে 100 কোটি টাকা, তাতে যাত্রীরা কি ধরনের সুবিধা বেশি পাবেন বা কি ধরনের হয়রানির সম্মুখীন এর না থাকার কারণে হচ্ছেন এখন? গ্রাউন্ড হ্যান্ডলিং আপনারা জানেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের প্রতিটি বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট হিসেবে কাজ করে। আমরা শুধু বিমানের এয়ারক্রাফটই নয়, বাংলাদেশে আগত প্রতিটি বিদেশি এয়ারলাইন্সের প্রতিটি এয়ারক্রাফটকে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিয়ে থাকি এবং এই গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা অন্যতম বিষয় হলো প্যাসেঞ্জাররা যখন আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় অ্যারাইভাল করেন দ্রুততম সময়ের মধ্যে তাদের ব্যাগেজ ডেলিভারিটা ইনশিওর করা। আমাদের বর্তমান যে টার্গেট রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ব্যাগেজ ড্রপ ব্যাগেজ বেল্টে 30 মিনিটে হবে এবং লাস্ট ব্যাগেজ ড্রপ 80 মিনিটের মাথায় হবে। এটা আমরা টার্গেট সামনে রেখে আমরা কাজ করছি। 30 থেকে 80 মিনিটের মধ্যে ব্যাগেজ পেয়ে যাবেন সবাই, সেই টার্গেট আপনারা করছেন। সেটি এই মুহূর্তে এটি কত থেকে কতর মধ্যে রয়েছে? আমাদের এই মুহূর্তে 80% ফ্লাইটের ক্ষেত্রে আমরা এটা অ্যাচিভ করতে পেরেছি এবং 20% আমরা এখনো পারি না। এর জন্য আমরা আরও ইকুইপমেন্ট সংগ্রহ করছি, গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট, যেটা আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন আরও 100 কোটি টাকার ইকুইপমেন্ট আমাদের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট ফ্লিটে যুক্ত হবে আগামী 3 মাসের মধ্যে
এছাড়াও আমরা গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে জনবল বাড়িয়েছি। ইতিমধ্যে আমাদের গ্রাউন্ড হ্যান্ডলিং স্টাফ 100 জনকে নিয়োগ দিয়েছি এবং আমরা আরও কিছু গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট অপারেটর নিয়োগ দেওয়ার বিষয়টি গত 2 বছরের হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ক্রমাগতভাবে লাভ করে যাচ্ছে। সেই লাভের যে টাকা, সে টাকা আপনারা কি করছেন? নতুন এই কেনাকাটায় ব্যয় করছেন নাকি আর কোনো অবকাঠামোগত উন্নয়নের দিকে আপনারা যাচ্ছেন? আমরা লাভের টাকা আপনারা জানেন, জেনে খুশি হবেন যে বোয়িংয়ের যে $2 বিলিয়ন আমাদের যে ক্রয় চুক্তি ছিল, আমরা ইতিমধ্যে বোয়িং কোম্পানিকে 1200 কোটি টাকা পরিশোধ করতে সক্ষম হয়েছি আমাদের অর্জিত আয় থেকে। এবং এছাড়া আমাদের বোয়িং 787 ড্রিমলাইনার যে 4টি আমাদের আগামী 18-19 সালে বহরে যুক্ত হবে, তার প্রি ডেলিভারি পেমেন্ট ইতিমধ্যে আমরা সফলতার সাথে সম্পন্ন করেছি। এছাড়াও আমাদের আরও এয়ারক্রাফট সংগ্রহ, অবকাঠামোগত উন্নয়ন এবং জনবল নিয়োগের বিষয়টি আমাদের পরিকল্পনায় রয়েছে। জনাব শাকিল মেরাজ, আপনাকে অনেক ধন্যবাদ। এর স্পিকে একটি বিরতি নিচ্ছি। বারো দফা দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়ার আশ্বাসে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলায় পণ্য পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় দক্ষিণ পশ্চিমাঞ্চল পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। বৈঠক শেষে একথা জানান নৌমন্ত্রী শাহজাহান খান। দক্ষিণ পশ্চিমাঞ্চল পণ্য পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আমাদের আলোচনায় সন্তোষজনক আলোচনার প্রেক্ষিতে এখন প্রত্যাহারের জন্য তারা একমত হয়েছেন। তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন, আলোচনা সন্তুষ্টি। এ বিষয়ে কথা বলতে খুলনা থেকে আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান আছেন আমাদের সঙ্গে। শামীমুজ্জামান, 12 দফা দাবিতে দক্ষিণ পশ্চিমের 21 জেলায় যে ধর্মঘট পালন করে আসছিল পরিবহন মালিক শ্রমিকরা, সেই ধর্মঘট যে মানে নৌমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আশ্বাসের পর সেটি তুলে নেওয়া হলো। এই প্রেক্ষিতে মালিকদের প্রতিনিধিরা আপনাকে কিছু জানিয়েছেন কিনা যে তারা কি আশা করছেন, যে তারা যে দাবিগুলি জানিয়েছিলেন সেই দাবিগুলি আসলেই কত দ্রুত মেনে নেওয়া হবে? ধর্মঘট প্রত্যাহারের পরই কিন্তু আমি কথা বলেছিলাম মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুল গফফার বিশ্বাস এবং সদস্য সচিব আব্দুর রহিম আল দুদুর সাথে। তা তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে আজকের বৈঠকে যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসের সন্তুষ্ট, এবং তারা কিন্তু আজকের বৈঠকের পর যারা আশ্বাস দিয়েছেন এবং সন্তুষ্ট প্রকাশ করে কিন্তু আসলে ধর্মঘট প্রত্যাহার করেছেন। কিন্তু তারপরেও কিন্তু তারা একটি কথা বলেছেন যে আগামী মাসে এক যোগাযোগ মন্ত্রণালয় থেকে একটা নির্দেশনা জারি হওয়ার কথা রয়েছে যে অতিরিক্ত পুণ্যায় বোঝাইয়ের ক্ষেত্রে, এবং তারপরেই কিন্তু তারা যেটা বলছেন যে আসলে আগামী মাসে যে নির্দেশনা জারি হবে সেই নির্দেশনা জারির পরেই কিন্তু তারা আসলে সম্পূর্ণ আস্থা রাখতে পারবে যে আজকে বৈঠকে যে আশ্বাস দিয়েছে সেই আশ্বাস আসলে কতটুকু বাস্তবায়ন করবেন। এবং তবে সদস্য সচিব যেটা বলেছেন যে আজকের বৈঠকের পর থেকেই কিন্তু আসলে সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে তারা আসলে আশা রাখছেন, অর্থাৎ তারা যেটা আশা করছেন যে আগামীকাল থেকেই কিন্তু এই নির্দেশনাগুলো বা আজকের বৈঠকে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো আসলে বাস্তবায়ন হবে। এবং তারা যেটা বলছেন যে যেহেতু আজকের বৈঠকে প্রশাসনের যারা ছিলেন, মন্ত্রীরা যারা ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু আসলে বলেছেন যে তাদেরকে দাবি মেনে নেওয়া হলো, এবং তারা কিন্তু যে দাবিগুলো মেনে নেওয়া হলো এবং সেই দাবিগুলো প্রতি কিন্তু একত্রতাও প্রকাশ করেছেন। এবং তারা যেটা বলছেন যে যেহেতু দাবিগুলো মেনে নেওয়া হয়েছে এবং সেই জন্যই আশা করা হচ্ছে যে কোনো মুহূর্তেই সেটি মেনে নেওয়া হবে সবগুলো দাবি। এই শামীমুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমাদের পরের আয়োজন।